এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। দর্শক, দেখতে দেখতে তারেক রহমান সরকারের 3 মাস কেটে গেল। হানিমুন পিরিয়ড কি শেষ হলো? সাফল্যের পাল্লা ভারী নাকি সমালোচনার জায়গাটা শক্তিশালী হলো? যদিও সরকার গঠনের পরপরই মধ্যপ্রাচ্যে ইরানের উপর চাপিয়ে দেয়া মার্কিন ইসরায়েল যুদ্ধে জ্বালানি সংকট আর হামের প্রাদুর্ভাব মোকাবেলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এসব প্রতিকূলতা ছাপিয়ে নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নের পথে কতটা এগিয়ে গেল বিএনপি সরকার? আলোচনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মামুন এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় ও অর্থনীতি স্কুলের ডিন অধ্যাপক ডক্টর এ.কে.এম. ওয়ারিসুল। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমি ডক্টর আব্দুল্লাহ আল মামুনকে দিয়ে শুরু করতে চাই। 3 মাসের একটি সরকার কতটা সফল হলো আর সমালোচনার জায়গাটা কতটুকু? আপনার মানে প্রথমে একটা সুন্দর ইন্ট্রোডাকশন আপনি দিয়েছেন যে হানিমুন পিরিয়ডটা কতটুকু এক্সটেন্ড করবে এবং হানিমুন পিরিয়ডের ডিসরাপশনটা একটা বড় ধরনের হয়েছে। একটা হচ্ছে এক্সটার্নালি ইরান ওয়ারের কারণে, ভালো শব্দ চয়ন করেছেন যে যুক্তরাজ্য এবং ইসরায়েলের চাপিয়ে দেয়া এই যুদ্ধ সারা পৃথিবীর উপরে। আর দ্বিতীয় হচ্ছে যে হামের ইস্যুটা অবশ্যই খুবই দুঃখজনক। 400-র অধিক শিশু মৃত্যুবরণ করেছে, কিন্তু খুব এটা যদি একেবারে খুব প্র্যাগমেটিক্যালি আমরা দেখি তাহলে আসলে এটা একটা লেগেসির কারণে হয়েছে এবং উদাসীনতা বলবো কিনা জানি না, কিন্তু প্রথমেই বলে নিই যে আমি খুবই আশ্চর্য হচ্ছি এবং দুঃখজনক যে যারা এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিল, একটা স্টেটমেন্ট দেখলাম স্বাস্থ্যমন্ত্রী যে এই প্রক্রিয়াগুলো শেষে বা এই সিচুয়েশনটা ডিল করার পরে আমরা তদন্ত কমিটি বা যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমি ব্যক্তিগতভাবে এটার সঙ্গে দ্বিমত পোষণ করি যে এটি রাইট অ্যাপ্রোচ নয়, বরং যারা দোষী এবং তাদের যদি এখন ব্যবস্থা নেওয়া না হয়, এরকম একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট যারা ওভারওয়েলমিং মেজরিটি নিয়ে ক্ষমতা এসছে, তারা যদি ব্যবস্থা না নেন তাহলে কিন্তু এটা খুবই দুঃখজনক যে পরবর্তীতে অনেকেই এই ধরনের কাজে যারা যুক্ত তাদের দায়িত্বহীনতার কারণে একেবারে দায়িত্বশীল আচরণের কাছাকাছি এটি নেই। এরকম যেন শিশু মৃত্যু না হয় বা কোনোভাবে কোনো খাতেই যেন এটা না হয়, এটা এই জন্য চাই যে খুব দ্রুত এটা তদন্ত হবে এবং যারা দায়ী, সেটাও যদি সেটা যদি স্বাস্থ্য উপদেষ্টা হয়ে থাকে তার বিচার হতে হবে। ডিজি হেলথ যদি হয় বা অন্য ডাইরেক্টরেট যেগুলো যুক্ত এই টিকাদান কর্মসূচিতে, তার অবশ্যই তদন্ত হওয়া উচিত এবং দোষী সাব্যস্ত হলে বিচার হওয়া উচিত। এরপরে আসি যে আরেকটি জায়গায় আমি আরেকটি কথা বলতে চাই যে আমাদের এক্সপেকটেশনটা একটু বেশি ছিল। যেমনটি আপনি বললেন যে ইরান ওয়ারের কারণে সেটা কোনো না কোনোভাবে বাধাগ্রস্ত হয়েছে এবং হয়তো বা হানিমুন পিরিয়ডের জন্য মানুষ সেখানে সহনশীলতা দেখিয়েছে এবং এক ধরনের উতরে গেছে এই মূল্য বাড়ানোর পরে। আমরা দীর্ঘ লাইন দেখেছি, মানুষের কষ্ট দেখেছি, সেটা স্বাভাবিক হয়ে আসছে। কিন্তু ওভারঅল যদি আমি 3 মাসে দেখি তাহলে একটা জনবান্ধব কল্যাণকর সরকার বা চিন্তা চেতনা এবং ভাবনার জায়গাটা আমি দেখি যে এটা আসলে অনেক পজিটিভলি আমি দেখছি এবং হয়তোবা সংস্কার নিয়ে আমরা কথা বলতে পারি, আমরা সংসদে আলোচনাকে বাইরে নিয়ে আসতে পারি, প্রক্রিয়া নিয়ে কথা বলতে পারি। কিন্তু যদি স্পেসিফিক যায়, আজকে বিভিন্ন পত্রিকাগুলো একটু আগে আমার হাতে অনেকগুলো পত্রিকা ছিল, আমি একটু 2-1টা দেখার চেষ্টা করলাম, অনলাইনেও অনেক ম্যাটেরিয়াল অ্যাভেলেবল। তা যদি একটু তালিকা করা যায় হয়তোবা সেটা কতটুকু ইফেক্টিভ, কতটুকু নয়, সংখ্যা তথ্যে কতটুকু সঠিক, কতটুকু ঠিক নয়, সেটা ডিবেট হতে পারে, কিন্তু ইট রিফ্লেক্টস যে প্রচেষ্টাটা আছে এবং সরকার চেষ্টা করছে। আর মন্ত্রিসভা গঠনের পরে এটা ঘোষণাও দিয়েছেন প্রধানমন্ত্রী যে এই মন্ত্রিসভার গঠনের পরে উনি 6 মাসের মধ্যে এটা রিভিউ করবেন, কার্যক্রম দেখবেন। কিন্তু আমি ধারণা করছি তো তার আগেও এ ধরনের রিভিউ হওয়া উচিত এবং করা উচিত। আমি 180 দিনের জন্য ওয়েট করে মন্ত্রিসভার পরিবর্তন করব, এটা আমি এক্সপেক্ট করি না। কয়েকটা আমি দেখার চেষ্টা করছিলাম যে আজকে কি ধরনের কাজ করলো, যদিও এর আগে 2 মাসের মাথায় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে, প্রেস উইং থেকে পার্টিকুলারলি একটা প্রেস কনফারেন্স করে বেশ কিছু কাজের বর্ণনা দেওয়া হয়েছিল। তার সাথে দেখার চেষ্টা করছিলাম যে কোন কোন ক্ষেত্রগুলোতে ওর পরে কি ডেভেলপমেন্ট হলো। যেমন আগেই আলোচনা হয়েছে ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, কৃষি ঋণ, জাকাত, ঈদ উল ফিতরের ভালো ব্যবস্থাপনা, যানজটের ক্ষেত্র মোটামুটি গত ঈদ ব্যবস্থাপনা খারাপ ছিল না।
এই ক্ষেত্রে আমি বলবো যে এই যে সামাজিক সুরক্ষা এবং সহায়তা যেটা আসলে প্রয়োজন ছিল, উনি হয়তো আরো ভালো বলতে পারেন অর্থনীতির শিক্ষক হিসেবে, বাট সেই জায়গাটায় আমি ভালো মার্কস সরকারকে দিতে চাই। কৃষিক্ষেত্রে অথবা মনে হতে পারে 10-12 হাজার টাকা কৃষি ঋণ মৌকুব, এটা তো কোনো বিষয় না, কিন্তু যে ভঙ্গুর অর্থনীতি এই সরকার উত্তরাধিকার সূত্রে পেয়েছে, এ ধরনের উদ্যোগ অবশ্যই সেটা মোটা দাগে, এটা সাহস। এটা সাহসী এবং এটা আমি মনে করি যে কোনো দিক থেকে এটার প্রশংসা দাবি রাখে। এছাড়া কৃষকদের বিভিন্ন সুবিধা দেওয়া, বিভিন্ন কার্ডের আওতায় আনা, এবং অ্যাগ্রো ইন্ডাস্ট্রির জন্য আমি দেখলাম যে উত্তরাঞ্চলে আমাদের বড় সমস্যা হচ্ছে যে এখানে ইন্ডাস্ট্রি নেই। সেখানে কয়েকটা সফর আমি দেখলাম, আমাদের প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা উনি কয়েকটা সফর করলেন, এরপর বিভিন্ন ইন্ডাস্ট্রি ভিজিট দেখলাম। এটা কিন্তু নতুন, আমি উত্তরাঞ্চলের মানুষ, আমি কখনো দেখিনি যে সরকারের কোনো মন্ত্রী বা মন্ত্রী পদমর্যাদার ব্যক্তি জেলায় জেলায় ঘুরছেন, উপজেলায় ঘুরছেন, এবং পরবর্তীতে এই যে বাংলাদেশের বড় বড় যে ইন্ডাস্ট্রিগুলো আছে, যারা প্রাণ, RFL অথবা স্কোয়ার বা অন্যান্য গ্রুপগুলো, যমুনা, এদের প্রতিনিধিরা ভিজিট করছে, এটা কিন্তু নতুন। আর এটা দেখার চেষ্টা করছিলাম যে প্রশাসনিক জায়গাটাতে যদি আমরা দেখি যে অফিসে উপস্থিতির সময়, ভিজিট, এসির নিয়ন্ত্রণ হয়তো ছোট ছোট মনে হতে পারে, বাট রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন বা আমলাতান্ত্রিক পরিবর্তনের জায়গায় আমি এটাকে গুরুত্ব দিতে চাই। এমপিদের সুবিধা অসুবিধা, আইনশৃঙ্খলা, আমি একটু নেগেটিভ পজিটিভ মিলে বলবো, আসছি আমি, সবকিছু মিলে আমি এই জায়গাটাতেও ভালো মার্কস দিতে চাই। অর্থনীতি আগেই তো একটু আলোচনা করলাম, এটা মোটা দাগে আমাদের ইনফ্লেশন এখনো কন্ট্রোল হচ্ছে না, তার লং টার্ম মেকানিজম কি হবে সেটা বোধহয় আরেকটু সময় দিতে হবে। বাট এই জায়গাটাতে উদ্যোগগুলো যেগুলো দিচ্ছি স্ট্রাকচারাল অ্যান্ড পলিসি লেভেলে, সেখানে আমি বেশ আশার জায়গাটা দেখছি। এখন এই উদ্যোগগুলো আসলে একটু সময় লাগবে, এই উদ্যোগগুলো আপনি খুব দ্রুতই বাস্তবায়ন হয় তা না। কিন্তু একটা উল্লেখ করতে চাই যে দেখছি যে কর্মসংস্থান যে বিএনপির অন্যতম একটা এজেন্ডাতে ছিল, আপনার আমি ইশতেহারের কথা বলছি, সেই জায়গাটাতে আমি কিছু ইফোর্ট দেখছি, এমপ্লয়মেন্ট, কিছু নিয়োগ বা যাদেরকে এখানে নিয়ে আসা যায়, আলোচনা, বিভিন্ন উদ্যোক্তাদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক, সেই জায়গাটাতে একটা পজিটিভ দিক আমি দেখি। আমাদের ফরেন কারেন্সি এক্সপেক্টেশনের ক্ষেত্রে এফডিআইতে একটা বড় বাধা ছিল, সেটা বোধহয় 100 কোটি টাকা পর্যন্ত এই সরকার মাত্র 3 মাসে করেছে, এটা একটা ভালো উদ্যোগ। শ্রমিকদের অসন্তোষ রিলেটিভলি কম, কম্পেনসেশন যদিও সরকারের দিক থেকে গেছে, বাট এই জায়গাটা আমি মনে করি যে কর্মসংস্থান এবং ওভারঅল ইকোনমি একটু সময়ের ব্যাপার। আইন শৃঙ্খলাতে আমি একটু পরে আসতেছি, আমি আসলে জ্বালানির উপরে আলোচনা করতে চাইলাম। শিক্ষার ক্ষেত্রে ছোট বড় মিলে বেশ কিছু উদ্যোগ, ভালো উদ্যোগ নেওয়া হয়েছে, শিক্ষক নিয়োগ, তারপরে পরের বছরে ফি না নেওয়া, পুনর্ভর্তি ফির কথা বলছি আমি, নতুন কুড়ি ক্রীড়া মাঠের সংখ্যা বাড়ানো, ছেলে মেয়েদেরকে স্কুল টিফিনের ব্যবস্থা, এই ধরনের বেশ কিছু উদ্যোগ নিয়েছে। স্বাস্থ্যে তো একটা ধাক্কার কথা আমরা আলোচনা করলাম, স্বাস্থ্য খাতে ডেঙ্গুর ক্ষেত্রে রিলেটিভলি বেটার কিছু ইনিশিয়েটিভ নিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নতা, এবং আমার মনে হয় জিয়া রহমানের পরে এই সাধারণ মানুষকে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে যুক্ত করা, স্বাস্থ্য সচেতনতা, যেটা একটা তারেক রহমানের বড় অ্যাপিল ছিল যে আমরা যেহেতু আমাদের হেলথ সিস্টেম অতটা স্ট্রং না, আমরা প্রিভেনশনের দিকে যাব, সেটা উনি নিজেও প্রমোট করছেন। তাহলে আমরা আইন শৃঙ্খলাটাতে যাই, একটু পরে আলোচনাটা করি। একটু বলে নেই আইন শৃঙ্খলাটার জায়গাটা আসলে আমি মনে করি যে আরো মনোযোগ দিতে হবে, এবং আইন শৃঙ্খলার সাথে আমি একটু রাস্তাঘাটের যানজটটাকেও যুক্ত করতে চাই। একটা বড় সিদ্ধান্তের বিষয়, যদিও ছোট সাইজের ছোট, সেটা হলো এই যে বাংলাদেশি টেসলার খ্যাত যে অটো রিক্সা, সেটা কয়টা রাস্তায় চলবে, কিভাবে চলবে না চলবে, এটা কিন্তু যানজটের ক্ষেত্রে দারুণ সমস্যার সৃষ্টি হচ্ছে। পুলিশের মনোবল ভাঙা না ভাঙার একটা ইস্যু আছে, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই আরো উন্নতি হওয়া দরকার। জি, ধন্যবাদ। ওয়ারিসুল করিম, আপনার মূল্যায়ন কি? থ্যাংক ইউ জনাব শফিক শাহিন, থ্যাংকস ফর ইনভাইটিং আস। অ্যান্ড ভালো লাগছে আমার পুরানো বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন কলিগের সাথে ডিসকাশনে পার্টিসিপেট করতে। আমার মনে হয় সরকারের ফার্স্ট অফ অল, মানে ইন অল ফেয়ারনেস, সরকারকে আরও টাইম দিতে হবে। মানে এখনও অবজেক্টিভ ইভ্যালুয়েশনের টাইম আসে নাই। টাইম কত দিবেন? সরকার তো 2 বছর সময় চেয়েছে। সরকারকে আমি মনে করি 2 বছর পর একটা মিড টার্ম অ্যাসেসমেন্ট, 5 বছরের সরকার তো 2 বছর পর আমরা টাফ কোয়েশ্চেনিং নিয়ে আসতে পারবো তখন, যে আপনি 90 ডেজ কেমন? আপনি 90 ডেজ ইজ টু শর্ট, বাট স্টিল এটা ওই যে একটা আর্লি, আমরা যে ওই মানে প্রিন্যাটাল যে মানে ইভেন মানে নিউ বর্নের ক্ষেত্রে আমরা যে কিছু ডায়াগনোসিস করি, আমরা মিডওয়াইফের কাছে যাই, আমরা দেখি যে বেবি মানে যখন অ্যাকচুয়ালি মানে কোন দিকে যাচ্ছে, সো সেখানে মনিটর করার দরকার আছে। এবং আমি মনে করি মিডিয়া ওয়ান অফ দ্য রেসপন্সিবল মিডিয়া আউটলেটস, আপনারা অসাধারণ কাজ করছেন, এবং এটা সবার আমাদের প্রশ্নগুলো তোলা দরকার। কারণ সরকারকে
আমরা এজ এন সিটিজেন আমাদের প্রশ্ন করার রাইট আছে এবং দায়িত্বও আছে। কি কি নিয়ে প্রশ্ন তোলা যায়? আমি মনে করি যে আগে সরকারকে অন্তত তার কৃতিত্ব যেটা ডক্টর আব্দুল্লাহ মামুন বলেছেন, আমি তার প্রায় সবগুলোর সাথে একমত। যে ধরুন অল্প সময়ের মধ্যে কার্ড 37,000, ফ্যামিলি কার্ড, দেন ফার্মার্স কার্ড, দেন হেলথ কার্ডও একটা মনে হয় ইন দ্য অফিং, এগুলো ভালো কাজ। তারপর বৃক্ষরোপণে উদ্বোধন করেছেন, খাল খনন উদ্বোধন করেছেন। মানে ওনারা প্রথম 60 দিন ওনারা দেখিয়েছেন যে প্রায় 60টা ইনিশিয়েটিভ। আসলে একজন এত বড় একটা দেশ, 180 মিলিয়ন, একজন প্রধানমন্ত্রীর অফিসে, আমরা আমাদের সাধারণ নর্থ সাউথের একটা অফিসে প্রতিদিন মিনিমাম 20টা ইভেন্ট আমাদের চলে বলার মতো, যে আজকে আমরা এটা সাইন করেছি, এটা সাইন করেছি, অনেকগুলো এটা অ্যাক্টিভিটিস হওয়ার কথা। ইটস নট এনাফ। মানে আপনাকে দেখতে হবে যে আমার ডিরেকশন, আমি দ্য রাইট ডিরেকশন না রং ডিরেকশন। যে ওই মানে ইকোনমিতে এটা একটা প্রশ্ন করে যে মানে আপ অর ডাউন। আমি এখনো রাইট রং মানে রং ডিরেকশনে যাচ্ছে বলবো না, বাট কতগুলো প্রশ্ন তুলে রাখতে চাই এটা গভর্নমেন্টের কাছে। নাম্বার ওয়ান, অফকোর্স অনেক ডিসকাশন হয়ে গেছে যে গভর্নমেন্ট প্রথম শক দিয়েছে যেদিন শপথ নিয়েছে সেদিনই। আমরা কিন্তু প্রিপেয়ার ছিলাম না, কারণ একটা রেসপন্সিবল গভর্নমেন্টের কাছে, পলিটিক্যাল পার্টির কাছে আপনি আশা করবেন যে তার হিডেন কিছু রাখবে না, মানে জনগণের সাথে হার্ট টু হার্ট আপনি কথা বলবেন যে আমি একটু পারবো না, যেটা উনি ওনার বক্তৃতায় কি বলেছেন। হ্যাঁ, ওই যে শক দিয়েছে, উনি শপথ নেন না, এটা তো ইট ওয়াজ এ নিউজ টু আস। কিসের শপথ নেন? ওই যে গণপরিষদের সংবিধান সংস্কার পরিষদ না, কথা ছিল সংবিধান সংস্কার পরিষদ, বা ওই মানে একটা রোল 180 দিনের মধ্যে এই কাজটি করবেন, এবং বলা ছিল যে যদি না করেন তাহলে অটোমেটিকলি এগুলো করা হয়েছে ধরে নেওয়া হবে। এ ধরনের একটা অ্যাটলিস্ট মানে এখানে ইমপ্লাইড আমরা একটা কন্ট্রাক্ট বলি যে আপনার সাথে, আপনি ধরুন আমি কিছুই বলছি না, আমার জন্য অপেক্ষা করছেন, মানে আমি এসে পার্টিসিপেট করতে পারি। এখন আপনার যে মনে অন্য কিছু, যে আমাকে ক্যামেরা এনে বলবেন যে না আপনি তো দেরি করে ফেলেছেন। এখন সরকার এখানে আমি মনে করি যথেষ্ট এনাফ ছিল না বর্তমান সরকার, মানে বিএনপি অ্যাজ এ পার্টি ওই সময়। কারণ সে কিন্তু আমাদের ইভেন ডক্টর মামুন নিশ্চয়ই কেউ বলতে পারবেন না যে আপনি জানতেন যে সে শপথ নেবে না। হয়তো ওনাদের হাই আপ কয়েকজন জানতেন, মানে কয়েকজন মন্ত্রী হতে জানতেন। ইট ওয়াজ এ শক টু আস। এবং শকটা ওয়াজ এটা আইনগত বাধ্যবাধকতা নেই, আমি মেনে নিলাম, কিন্তু একটা নৈতিক বাধ্যবাধকতা ছিল। স্পেশালি হোয়েন ইউ ক্লেম, সেই নৈতিক বাধ্যবাধকতার কাঠামোটা কি? কাঠামোটা হচ্ছে যে আপনি দাবি করছেন আপনার 422 জন শহীদ হয়েছে, তাহলে অন্যদের কথা বাদই দিন, আপনার সহকর্মী, আপনার কর্মী, আপনার ফলোয়ার, আপনি যারা আপনার আদর্শে মানে বিশ্বাস করে রাজপথে নেমে গুলি খেয়ে মারা গেছে, তাদের প্রতি আপনার ঋণ নেই? তারা কি জন্য? তারা কি শুধু একটা নির্বাচন এবং বিএনপিকে ক্ষমতায় নেওয়া, বা জামাতের বা শিবিরের যারা শহীদ হয়েছে তারা কি শুধু জামাত শিবিরকে কিছু ভোট এনে কয়েকজন এমপি করার জন্য? তো এই মানে আমাদের তাহলে তো শুধু একটা নির্বাচন নিয়ে আমাদের দাবি হতো। আর এর বাইরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাভারে যে সমস্ত সংগঠন, ছাত্র দল, ইভেন অনেক ছাত্রলীগ, এই যে দেখুন আপনি সার্জিস টার্জিস, ওরা তো অফিসিয়ালি ছাত্রলীগই করতো, ছাত্রলীগ, ছাত্রদল, মানে এবি পার্টির ফলোয়ার্স, ইসলামী আন্দোলনের তাদের যে ছাত্র সংগঠন, আমার মনে হয় মিনিমাম 20-30টা ছাত্র সংগঠনের, ইভেন লেফট, তাই না, আমাদের এই যে ধরুন বামপন্থী পরে যে উনি ডাকসুতে ইলেকশন করলেন, ভালো করলেন, এরা সবাই কিন্তু রাজপথে ছিল। সো এখানে কিন্তু একটা দলের জন্য আপনি ক্ষমতায়, সেখানে না হলে আমাদের আগে বলা উচিত ছিল যে দেখুন আমরা কিন্তু আমাদের 31 দফা দেওয়া আছে, আমরা মনে করি সরকার, আমরা ডিপেন্ডিং অন আমরা কতটা আসন পাবো, যদি আমরা সরকার গঠন করতে পারি আমরা আমাদের মতো করে এর চেয়ে বেটার কিছু করবো। এটা নোট অফ ডিসেন্ট দিলেও তারা এই ব্যাপারে যে শপথই নেবে না, নোট অফ ডিসেন্ট দেওয়ার পর তো তাদের তো শুনুন, আপনি পার্লামেন্টে আলোচনা শুরু হলে, গণপরিষদ একটা গঠন হলে আপনার যে সব কিছু কারো কথা মতো করতে হবে তা তো না, অনেক কিছুই বাদ দেওয়া যেত, বাট একটা কনভারসেশন হতে পারতো। পিআর সিস্টেম আমি কোনোটারই একেবারে বিএনপির উপর চাপিয়ে দিতে চাই না। পিআর, আপার হাউস পিআর 100 জন হবে, নারী 100 জন হবে কি হবে না, সব কিছুই অ্যাগেইন আপনি রিওপেন করতে পারতেন, কিন্তু অ্যাটলিস্ট একটা গুড ফেথ বার্গেনিং যেটা আমরা বলি, যে আপনার সাথে আমি গুড ফেথ নিয়ে বসবো, আমি কতটুকু রাখতে পারি, আমারও তো কিছু এক্সপেকটেশন আছে, আমার সীমাবদ্ধতা আছে, আমার মানে স্টেক হোল্ডার্স আছে, সো আমি অনেক কিছু হয়তো পারবো না, কিন্তু বিরোধী দল তো রাস্তায় আছে, বিরোধী দল রাস্তায় থাকলেও গণতন্ত্রের এটা একটা বড় মানে ভিত্তি, সেটা হচ্ছে আপনি আপনার ইলেকটোরেটের সাথে আপনি অনেস্ট থাকবেন, এবং যদি না পারেন আপনি কাম ব্যাক মানে ফ্র্যাঙ্ক, যে ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্ক কনভারসেশন, যে আমি এটা পারছি না, অথবা কেন পারি না সেটাও, কারণ কেন পারি না এই কথা তো আমরা প্রায় কৈফিয়ত দেবো, কারণ আবার নির্বাচন হবে না, তখন আপনি আবার রিইলেক্টেড হতে চাবেন, আমরা কিন্তু এটা প্রতি সেমিস্টারে তো আমাদের মূল্যায়ন হয়। যাক, সো ইট ওয়াজ এ শক, আমি বলে রাখলাম যে এটা শুধু সারপ্রাইজ না, ইট ওয়াজ শকিং, মানে একটা নেগেটিভ নিউজ, এবং এটা বিএনপির মানে ফিউচারে তারা রিফর্ম, দেখুন আজকে কিন্তু নিউজ আসছে যে ওরা 18 ক
ফাইন্যান্সিয়াল এই যে ব্যাংকস রেজলিউশন অ্যাক্টের 18 ক নিয়ে কিন্তু $1.7 বিলিয়ন ওয়ার্ল্ড ব্যাংক আটকে দিয়েছে, এবং এখন তারা বলছে ওয়াশিংটনে কথাবার্তা বলে যে আমরা গভর্নমেন্ট ইজ মালিং টু 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 রিমুভ ইট। তো এখন বাবা, তার মানে সংস্কার এমন একটা জিনিস, এটা শুধু আমাদের কতগুলো ছাত্র বা বিরোধী দল সেই সংস্কারটা ব্যাংক নিয়ে কি সংস্কার? ব্যাংক নিয়ে ওই যে 18 কতে একটা ব্যাংক রেজলিউশন, কয়েকটা ব্যাংক মানে একটা অধ্যাদেশ জারি হয়েছে, আপনি নিশ্চয়ই জানেন, বাট আপনার ভিউয়ারদের জন্য একটা অধ্যাদেশ জারি হয়েছে যে কোনো ব্যাংক যদি ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে পড়ে এবং এতই খারাপ অবস্থা হয় যে তাকে ডিসলভ করার মতো বা তাকে অন্যভাবে রিকনস্ট্রাকশন আমরা মানে অ্যাকাউন্টিংয়ে বলি যে পুনর্গঠন করে অন্য কিছু হতে পারে, মার্জ হতে পারে উইথ সামওয়ান এলস, সেটা করতে গেলে আপনি কি কি কন্ডিশনে করা যাবে, সেখানে বাংলাদেশ ব্যাংকের কতগুলো অথরিটি দেওয়া আছে, সেখানে ডিপোজিটরদের রাইটস কীভাবে প্রোটেক্ট করবেন, অ্যাসেট কোয়ালিটি কীভাবে রিভিউ করবেন, এগুলো বলা ছিল। তার মধ্যে এটা কখনো ছিল না যে গভর্নমেন্টের ইনজেক্টেড মানি, এবং দেখুন এটা কিন্তু আমি ক্লিয়ার করতে চাই ভিউয়ার্সদের যে ওই ব্যাংকের খেলাপি ঋণ কত আছে সেটার 7.5% না। ধরুন আমার ব্যাংকের খেলাপি ঋণ আছে 70,000 কোটি টাকা, আপনি আসুন 70,000 কোটি টাকার 7% বা আপনার কাছে মানে ওই বড় বড় শেয়ার হোল্ডারদের কাছে, স্পেশাল ইন কেস অফ ইসলামী ব্যাংকস একটা গ্রুপের কাছে 82% শেয়ার আছে। তো ইসলামী ব্যাংকের 82% শেয়ার মানে তার টোটাল মার্কেট ক্যাপ কিন্তু কয়েক বিলিয়ন, মোর দ্যান 5 বিলিয়ন টাকা। যাক, ওটার কিন্তু 7.5% দিতে বলছে না। তারপর তার যে আরেকটা জিনিস আমরা ব্যাংকিংয়ে বলি সেটা হলো ক্যাপিটাল শর্টফল, আপনার মূলধন যে ঘাটতি, এই ঘাটতিও কিন্তু মেটাতে হবে না শফিক ভাই। করতে হবে কি, আপনি আমাকে ওই যে আপদকালীন, ধরুন আপনি আপনার লোকজন আমাকে মারধর করেছে করে আমি হসপিটালে গিয়ে আমার চিকিৎসা খরচ হয়েছে 5,000 টাকা, এটার 7.5% দিয়ে আপনি হেঁটে চলে যাচ্ছেন এবং আপনি বোর্ডে বসছেন। আব্দুল্লাহ আল মামুন, আমরা দেখলাম যে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসাবে তিনি যে মিতব্যয়িতা দেখাচ্ছেন, তিনি যে সাদামাটাভাবে সাধারণের মতো রাস্তায় চলাচল করছেন। আগে আমরা দেখতাম যে ফ্যাসিস্ট শেখ হাসিনার সময়ে 40 মিনিট 1 ঘন্টা আগে থেকে রাস্তা টোটালি বন্ধ করে দেওয়া হতো, মানুষের চলাচল একেবারেই বন্ধ করে দেওয়া হতো, অর্থাৎ মানুষকে ভয় পেত শেখ হাসিনা। কিন্তু এখন দেখছি যে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি কিন্তু মানুষ তার কাছে আসুক, মানুষের যেন কষ্ট না হয় সেটা তিনি দেখাচ্ছেন। একই সাথে তিনি ডন টু ডাস্ক তিনি অফিস করছেন, অর্থাৎ সবার আগে তিনি অফিসে আসছেন, আবার সবার পরে তিনি অফিস থেকে যাচ্ছেন। তো এইটা কি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা বড় পরিবর্তনের বার্তা কিনা? আমি একটু কমপ্লিমেন্ট করে শুরু করি। আমাদের তো একটু বন্ধু বান্ধব আছে যারা সরকারের বিভিন্ন দায়িত্বে আছেন, পার্টিকুলারলি মন্ত্রী। আমি অ্যাটলিস্ট 10 জন মন্ত্রীর কথা আপনাকে বলতে পারি যারা এখন রাত 10টা-11টা বাজলেই আড্ডায় বা ফোনে বা বলে যে ভাই এখন ঘুমাইতে যেতে হবে। আমি যেটা বলতে চাচ্ছি, এবং একজন মন্ত্রী গত 2 দিন আগে বলছে আমি জানতাম যে মন্ত্রী হওয়া মানে ঠিক 9টা অফিসে থাকতে হবে, আমি মন্ত্রিত্ব নিতাম, চিন্তা করতাম, কারণ আমার রাজনৈতিক যে কেরিয়ার, রাতে অনেক রাতে ঘুমাবো, সকাল দুপুরবেলা উঠবো, এরপরে কর্মী আসবে। এটা আরেকজনের বক্তব্য হচ্ছে যে মন্ত্রী হয়ে যাই বেতনের মধ্যে আমাকে চলতে হবে, এবং কোন দিন জানি প্রাইম মিনিস্টার বলে সবাই যখন বেলি রোডে আসবে যে হলুদ বাসে বিদেশি স্টুডেন্টরা স্কুলে যায়, তো লাল বাসে মন্ত্রীরা সবাই যাবে সচিবালয়ে। এই নিয়ম চালু করলে আসলে করার কিছু না। আমি যেটা বোঝাতে চাইলাম, শুধু ওনার আচরণ যে শুধু আচরণের মাধ্যমে এই যে ওয়েস্টে উনি ছিল তার একটা রিফ্লেকশন হচ্ছে, ডাউন টু ডাস্ক আপনি বললেন, কাজ করছেন, সিম্পলিসিটি দেখাচ্ছেন, একদম এসির তাপমাত্রা মানা থেকে শুরু করে খাবার দাবারের নিউজ হচ্ছে। আবার খাওয়ার সময় অনেক জ্ঞানী গুণীজনকে, যেটা ওনার বাবা করতেন, ফ্লাইং টাইমে জ্ঞানী গুণীজনকে সাথে রাখতেন, তাদেরকে ডেকে কথা বলছেন। এইটা কিন্তু শুধু আর ওনার মধ্যে 3 মাসে সীমাবদ্ধ নেই। ওই যে উদাহরণটা হচ্ছে তার একটা, আমি যে গল্পটা করলাম তার একটা একেবারে সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট ক্যাবিনেটের যারাই এবং সচিবদের ক্ষেত্রে তো বটেই। শনিবার অফিস করছেন উনি, সবকিছু মিলে আপনি গভর্নেন্সটা একদিনে চেঞ্জ করতে পারবেন না, সিস্টেম তো চেঞ্জ করতে পারবেন না, উপর থেকে চুয়ে চুয়ে পড়তে হয় 1 ফোঁটা করে। আমার মনে হয় যে এই 3 মাসে এই পানি কম পড়েনি, অথবা নিচে গোড়াতে সময় লাগবে একদম। এবং এটা কিন্তু বিএনপির নেতাকর্মীদের মধ্যে হচ্ছে। আমি বলছি না যে একেবারে বাংলাদেশে কোনো দুর্নীতি হচ্ছে না, কোনো চাঁদাবাজি হচ্ছে না, বিএনপি সবাই ফেরেস্তা হয়ে গেছে, এটা বলার সুযোগ নাই, কিন্তু এই পরিবর্তনের হাওয়া কিন্তু বইতে শুরু করেছে, অ্যাম্বিয়েন্স তৈরি হচ্ছে। এবং এটা ডক্টর রাসেল কিভাবে নেবেন আমি জানি না, বাট আমি এই জায়গাটাতে কারো দ্বিমত নাই। যেমন এখানে কোনো ফ্ল্যাটারিং আমরা আসলে করছি না, আমি একটা শিক্ষক হিসেবে দায়িত্ব নিয়েই বলছি যে এই পরিবর্তনগুলো আমরা কল্পনা করে প্রশাসনের নিয়োগটা ছোট উদাহরণ দিই আপনাকে, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে আমি আসছি একটা ছোট উদাহরণ দিয়ে নিই। গত পরশুদিনের আগের দিন উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলেন। তো এই অনুষ্ঠিত আমাদের সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টিতে হয়েছে, আমার যুক্ত থাকার সুযোগ হয়েছিল, এবং উনি কোনোভাবেই আমাদের ডিন ভিসি প্রভিসি কাউকেই কোনো একটা ব্যানার লাগাতে দেননি। দের ইজ নো ব্যানার,
নো ফেস্টুন। কেন? উনি আমাদেরকে মেসেজ যেটা দিলেন ওনার পিএস এবং অন্যান্যরা, যে উনি খুব খোলামেলা মনে কথা বলতে চান, তার একটা মনে ছবি থাকলে বা প্রধানমন্ত্রীর লেখা থাকলে স্টুডেন্ট হয়তো বা এভাবে কথা বলবেন। এবং উনি আমার চেয়ে আরো ভালো জানেন বাংলাদেশ প্রতিষ্ঠার ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী অন্তত শিক্ষার্থীদের সাথে এরকম ক্লাসরুম এনভায়রনমেন্টে বা একটা ছোট অডিটোরিয়ামে, আপনি আমাদের সোশ্যাল সায়েন্স অডিটোরিয়াম জানেন, সেটাতে করে নাই। একটু রিফ্লেক্ট করতে চাই ভাইয়ের একটা কথা, সেটা হচ্ছে যে বিএনপি কিন্তু কন্টিনিউসলি বলে এসছে, আমি খুব নির্মোহভাবে বলছি, যে আমরা রিফর্ম করব আমাদের মতো, 31 দফা এবং আমার ম্যানিফেস্টো করব। এবং আমার ম্যানিফেস্টো আমি জনগণের সামনে তুলে ধরেছি। জনগণ, এবং কথাও ছিল তাই, যে 4 নাম্বার পয়েন্ট যেটা আমাদের গণভোটের প্রথমত 4, যে ওই বাকি সংস্কারগুলো রাজনৈতিক দলগুলো যেভাবে বলেছে তারা সেভাবে করবে। সো আমি এটাকে প্রসেসের মধ্যে প্রসেস হিসেবে দেখতে চাই, যে আস্থার জায়গা রাখতে চান। রিফর্মটা হবে না সেই কনক্লুশন কিন্তু টানাটা মুশকিল। প্রসেসটা বা সিস্টেমটা হয়তো বা ভিন্নভাবে প্রস্তাব করছে, মানে কিন্তু এটা বিএনপি বারবারই বলছে যে আমরা যেসব রিফর্ম করতে চেয়েছি উইথ নট অফ ডিসেন্ট অফ কোর্স, সেটা আমরা করব। আমরা ওই জায়গাটায় পজিটিভলি বিশ্বাস রাখতে চাই। আমরা দেখলাম যে বিরোধী দলের সরকারের প্রতি এক ধরনের আস্থা আছে। কালকে আবার 11 দলীয় জোটের রাজশাহীতে যে জনসভা ছিল, সেখানে দেখলাম ডক্টর শফিক খুবই কঠোরভাবে সরকারের সমালোচনা করলো এবং বলল যে সরকার জনগণের সাথে প্রতারণা করছে। হঠাৎ করে এই ধরনের কঠিন শব্দ উচ্চারণ করার কারণটা কি? এটা এখন আমি মনে করি ওই যে ডিপেন্ড করে কোন পয়েন্টে। এটা ঠিক যে গণভোটের ইস্যুতে যেটা ডক্টর মামুন বললেন, যে 4টা প্রশ্নের মধ্যে আপনি 4 নাম্বারটাতে আপনাকে কিছু লিওয়ে দেয়া আছে, এটা অফিসিয়ালি দেয়া আছে যে আপনার আপনার মতো করবেন, কিন্তু 1, 2, 3-এ কিন্তু কোনো চয়েস নেই, তাই না? সেটা করতেই হবে। এবং বিএনপিও কিন্তু অফিসিয়ালি গণভোটের পক্ষে ক্যাম্পেইন করেছে, এবং না হলে বলুক এখন যে আমরা আসলে আমরা না দিতাম, তাই না? তো না হলে তো বিএনপি পরাজিতের পক্ষে থাকবে, কারণ 30% মাত্র, ইনক্লুডিং আওয়ামী লীগ বা না, আপনি বলছেন যে বিএনপি অফিশিয়ালি গণভোটের পক্ষে, কিন্তু আবার পার্লামেন্টে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু বলছেন যে যদি জাতীয় নির্বাচনের জন্য আমরা গণভোট নিয়েছি। ডিপ স্টেটের আলোচনা আমরা ভুলে না যাই, এই ডিপ স্টেট কোথায় নিয়ে যেত ইলেকশনকে, সেটা একটা বিষয়। এটা কৌশলগত না, আমি মানে সালাউদ্দিন সাহেবের ওটা আমি ইগনোর করলাম, কিন্তু এই যে আগে যদি জানতাম তোর পথে ফিরে চাইতাম, কি একটা আছে না, যে আগে জানলে আমরা একটা কথা আছে, আগে জানলে তোর ভাঙা নৌকা চড়তাম না। মানে আগে জানলে তো ভোটাররাও তো বলতে পারে আগে জানলে তোকে ভোট দিতাম না, কারণ আপনি যে আসলে মনের মধ্যে পুষে রেখেছেন যে আগে তো নির্বাচিত হই, সরকার গঠন করি, তারপর আমরা দেখবো। আর এখন তো 2/3 পাওয়ার পর তো আপনি চাইলে অ্যাকচুয়ালি, আমার আপত্তিটা হচ্ছে সংবিধান সংশোধনের মতো ম্যান্ডেট তো বিএনপি নিজেরই আছে, সে সংবিধান সংস্কার পরিষদ গঠন করলেও কোনো মানে কি হতে পারতো, তারা সেখানে ডেলিবারেশনসে বলতো ঠিক আছে আমরা ভোটে দেই, যেটাতে আমরা কনসেনসাস আসতে পারছি না সেটা আসলে আমরা ডেমোক্রেটিক ওয়েতে রিজলভ করি, তো সেখানে তাদের প্রস্তাবে কিন্তু পাস হতো, তাই না? এবং জনগণ, আমি অন্তত আমরা কেউ আপত্তি করতে পারতাম না নৈতিকভাবে, তাই না? কারণ বিরোধিতার জন্য তো বিরোধিতা করে লাভ নেই। যাক, আমি আরো একটা পয়েন্টে আসছি, জুলাইটা আমি অ্যালাউ করেন আমাকে 10 সেকেন্ড, আদারওয়াইজ না নেন, না অসুবিধা নেই। সেটা হচ্ছে যে আপনি এই যে আমাদের যে জুলাই সনদ, সেখানে ক্লিয়ারলি বলা আছে যে বিএনপি কোনটা করবে কোনটা করবে না, কিন্তু করছে না তো। আমি ওদিকে শেষ করে নিই তো, এইটা করব না, আমি এটা তো জেনেই 209টা আসন দিল। এখন যেটা হচ্ছে যে এটা আমি সংবিধান সংশোধন পরিষদ করে করি, এটা আমি কমিটি করে করি, এটা আমি একটা বাইরে করি, ভিতরে করি, যেভাবে করি, আমি তো বলছি যে আমি সংস্কারটা করব। মানে আমি যেখানে বটম লাইনতে হচ্ছে যে আমাদের জুলাই সনদের বাস্তবায়ন তো কিন্তু ডক্টর মামুন এখানে ভুলে গেলে চলবে না যে নিজের মতো করে করার লিবার্টি আছে, কিন্তু আপনাকে আমি এর কথা বলছি না। গণভোট আদেশ বলে একটা, শুধু জুলাই অধ্যাদেশ না তো, মানে শুধু জুলাই সনদ না, আমি গণভোট অর্ডার, যেটা গণভোট অর্ডারে কিন্তু বলা ছিল একদম মানে ইম্পারেটিভ যে নির্বাচিত সদস্যরা 2টা শপথ নেবেন, এবং শপথ মানে প্রিন্ট আউট করা হয়েছে। তো সেখানে আপনি তো গণভোট নিয়ে প্রশ্ন আছে। আরেকটা হচ্ছে যে আপনি গণভোটে গিয়ে, যেমন ওই কথাটা শফিক সাহেব যেটা বললো যে ওখানে তো বলা আছে পিআর সিস্টেমের আপার হাউস, তো বিএনপি তো নোট অফ ডিসেন্ট দেয়া আছে। হ্যাঁ, মানে আমরা গুলিয়ে ফেলেছি কনভারসেশনটা ওখানে হতে তো আপত্তি ছিল না, আমি কিন্তু বলছি না যে বিএনপিকে মানতেই হবে, এবং এখনো যদি জনগণ না চায় বা বিএনপি, কিন্তু টু কাট ইট শর্ট, আপনি একটা হচ্ছে জুলাই চার্টার, আর একটা হচ্ছে গণভোট অর্ডার, গণভোট আদেশ, যেটা ওরা তো এক্সপায়ারি করতে দিয়েছে, এখন তো এটার কোনো মূল্য নেই,
180 দিন মানে ওই যে পার হয়ে গেল 90 দিন সংসদ আসার পর 30 ওয়ার্কিং ডেজের পর এটা কিছু থাকে না। এই যে মানুষের সাথে এই অংশটাকে হয়তো ডক্টর শফিক প্রতারণা বলেছেন যে আপনি আমাকে আগে জানতে দেন নাই। যেমন আপনি চিন্তা করে দেখুন, আমি আজকে আসবো না এটা যদি আমি মনে মনে পুষে রাখি, আপনি একটা ইয়েতে পড়েন না। আচ্ছা আর দু একটা জিনিস আমি যেটা বলতে চাই সেটা হলো ভালো ভালো অনেক জিনিসে আমি ডেফিনেটলি ডক্টর মামুন বলেছেন, আমি আর না করছি না, কিন্তু এই ছাড়াও নট ডেলিভারিং অন মানে দ্য জুলাই চার্টার, এটা ছাড়াও কিন্তু বিএনপি আরও কয়েকটা জায়গায় আমাদেরকে হতাশ করেছে। এর মধ্যে 1 নম্বরে আসবে শিক্ষাক্ষেত্রে দলীয়করণ। যে আপনি একটা নির্বাহী, অফকোর্স প্রধানমন্ত্রী মানে সুপারিশে বিশ্ববিদ্যালয়গুলোর ভিসি নিয়োগ হবে, কিন্তু একেবারে একই দিন 1 ডজন করে, এটা কিন্তু শেখ হাসিনাও করেননি। আগের আমরা তো পরিবর্তনগুলো দেখেছি আমাদের সেট করে রেখেছেন, কিন্তু এটা এবং উনি সার্চ কমিটি করে তো করতে পারেন না। আমরা শেষ করি শফিক ভাই, উনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অ্যাটলিস্ট যে 4টা বিশ্ববিদ্যালয়ে 73 আদেশ আছে, ঢাকা ইউনিভার্সিটি অর্ডার 1973, উনি কিন্তু এভাবে খেয়াল খুশি মতো উপাচার্য নিয়োগ দিতে পারেন না। ঢাকা রাজশাহী কিন্তু ওভারঅল নিয়োগ কিন্তু আগে যে কোনো সময় হচ্ছে ভালো হয়েছে, মানে সেটা আমি খারাপ হতে বলি না, আমাদের প্রোফাইল হচ্ছে। দর্শক আপনারা দেখছিলেন সংলাপ প্রতিদিন অনুষ্ঠান, আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন।